This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর পর আরএসএস সদর দপ্তরে নরেন্দ্র মোদী, সরসংঘ চালক মোহন ভাগবত ও সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক ভৈয়াজি যোশীর সঙ্গে এক ফ্রেমে বন্দী হলেন। 3 মাথা কাছাকাছি, জটিল সমস্যার মীমাংসা হলো কি? জেপি নাড্ডা কাকে জায়গা ছাড়তে চলেছেন? কে হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি? কবে হবে নাম ঘোষণা? মোদীর নাগপুর সফরের পর কৌতূহল চরম। ভারতের কোনো মঞ্চে সচরাচর এই দৃশ্য দেখা যায় না, বিশ্বমঞ্চেও বিরল। নাগপুরের সংঘ ঘনিষ্ঠ চক্ষু প্রতিষ্ঠানের অত্যাধুনিক হাসপাতালের শিলান্যাসে যা দেখা গেল। সাদা পাঞ্জাবি পায়জামা পরে প্রথমে মঞ্চে এলেন সংঘপ্রধান মোহন ভাগবত, তাঁকে অনুসরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সমাজ ব্যবস্থার সঙ্গে ছায়ার মতো মিশে রয়েছে আরএসএস, নিঃশব্দে চলে কল্পনাতীত কর্মকাণ্ড। সংঘপ্রধান হিসেব দিলেন দেশের 1.5 লক্ষের বেশি সেবা পরিষেবা কর্মসূচি চালাচ্ছে সংঘ। তার বলার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশের বিচারধারার বটবৃক্ষ। 1.5 लाख के ऊपर समाज के लिए काम चलते हैं स्वयंसेवकों के, इसी प्रेरणा से चले। जो विचार भी 100 साल पहले बोला गया वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। 50 বছর বয়সে নির্বাচনী রাজনীতিতে এসেছেন। তার আগে সংঘ প্রচারকই ছিলেন মোদী। সংগঠনের শিরা উপশিরা তাঁর চেনা। সংঘের শৃঙ্খলায় তিনি শিক্ষিত, তাই বাড়তি বলারও কিছু নেই। কিন্তু কৌতূহল জাগিয়ে সংঘপ্রধান বললেন, প্রধানমন্ত্রী কি বলেন তা শুনতে তিনি উৎসুক। आपके और माननीय प्रधानमंत्री जी के बीच ज्यादा खड़ा न रहते हुए, क्योंकि उनको सुनने की आज मुझे भी उत्सुकता है, मैं मेरे शब्द को विराम देता। আর 5টা সভায় যা করেন, নাগপুরেও তো আর ব্যতিক্রম হলো না। নিজের সরকারের গত 11 বছরের কাজের হিসেব পেশ করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এটাই কি শুনতে চেয়েছিলেন সংঘপ্রধান? প্রকাশ্য কর্মসূচির ফাঁকে একান্তে 2 মাথার কি কোনো কথাই হয়নি? উত্তর মিলবে না। তবে প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবার কে? জেপি নাড্ডা 2019 সাল থেকে দায়িত্ব সামলাচ্ছেন। রাজ্যসভার দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রিত্বের অতিরিক্ত দায়িত্ব কাঁধে চেপেছে, যা বিজেপির এক ব্যক্তি এক পদ দর্শনের পরিপন্থী। নাড্ডার উত্তরসূরি বাছাই নিয়ে মোদী ভাগবতের কি কোনো কথাই হয়নি? 10ই এপ্রিল দিল্লিতে বিজেপির মেগা বৈঠক। বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রিত সব রাজ্য সভাপতি ও পদাধিকারীরা। 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় বিজেপির সংবিধান অনুযায়ী যে কয়টি রাজ্যে দলের সংগঠন রয়েছে তার অন্তত অর্ধেক সংখ্যক রাজ্যে সাংগঠনিক নির্বাচন হয়ে যেতে হয়। তারপর নির্বাচনী পদাধিকারীরা সর্বভারতীয় সভাপতি নির্বাচন করেন। সূত্রের খবর, সেই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গিয়েছে। তবে সর্বভারতীয় পদে যেই বসুন, সেই নামে সংঘের অলিখিত অনুমোদন আবশ্যিক। বিজেপির বর্তমান পরিস্থিতি মাথায় রাখলে নতুন সভাপতিকে প্রধানমন্ত্রী মোদীরও আশীর্বাদ ধন্য হতে হবে। নাগপুরে তেমন কোনো নাম চূড়ান্ত হলো কি? মোদী ভাগবতকে এক মঞ্চে দেখার পর রাজনৈতিক মহলের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোদীর নাগপুর সফর, তাতে বাংলার রাজনৈতিক মানচিত্রে কোনো বদল আসবে কি? হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে সংঘ। বাংলার মাটিতে প্রচারকদের পা পড়বে? জল্পনা জোরালো। এক মঞ্চে সংঘপ্রধান ও প্রধানমন্ত্রী, ক্রিয়া নাগপুরে, প্রতিক্রিয়া বাংলায়। এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে, বিশ্বে আছে, তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। মানুষের চোখের আড়ালে এরা নাথুরাম গডসেকে শ্রদ্ধা জানায়। মানুষের চোখের আড়ালে আরএসএস অফিসে নাথুরাম গডসের পুজো করা হয়। বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। এখন নরেন্দ্র মোদীর কাছে বিজেপি অফিসটা হয়তো বাপের বাড়ি, আরএসএস অফিসটা শ্বশুর বাড়ি, বা হয়তো আরএসএস অফিসটা বাপের বাড়ি, বিজেপি অফিস শ্বশুর বাড়ি। সুতরাং একটা বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে যাতায়াত। তার জন্য আরএসএস একটা শেখ দিয়েছে, শিক্ষা দিয়েছিল। বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে, একটা প্রবাদ আছে, আমি বলেছি। ভাব সম্প্রসারণ করা আমার কাজ নয়।
লোকসভা নির্বাচনে আসন কমে গিয়েছিল। তারপর হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে জিতে চমকে দিয়েছে বিজেপি। গৈরিক শিবির সূত্রে খবর, প্রতি রাজ্যেই হাজার হাজার সভা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘ কি হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে? পশ্চিমবঙ্গেও তো বিজেপি জিততে পারেনি, এখানে সংঘ সাহায্য করছে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। সংঘ সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তবে সংঘের কর্মসূচিতে কি রাজনীতি প্রভাবিত হয় না? ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন সারসংঘ চালক মোহন ভাগবত। 10 দিনের মতো ছিলেন, বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক করেন, বর্ধমানে সভাও করেন। কোথাও কোনো রাজনৈতিক বার্তা ছিল না, কিন্তু এই রাজ্যে সংঘের কর্মতৎপরতা হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠতে চলেছে। 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই সময়কালেই আরএসএস তাদের শতবর্ষ উদযাপন নানা কর্মসূচি হাতে নিচ্ছে। উত্তরবঙ্গ জুড়েও গ্রামে গ্রামে পৌঁছে চলবে হিন্দু সম্মেলন। উত্তরবঙ্গে গ্রামে গ্রামে হিন্দু সম্মেলন করা হবে, বাড়ি বাড়ি হবে গৃহ সম্পর্ক অভিযান। পুরনো প্রচারকদের সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় বিজয়া দশমী কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কোনো রাজনৈতিক কারণের জন্য কিংবা ভোটের জন্য কাজ করি না। এবার ভোটের সময় কি কর্মসূচি আসবে সেটা এখন ঠিক হয়নি। আমরা ভোটের জন্য কোনো কর্মসূচি নির্মাণ করি না। যাতে সকলের মধ্যে আমার একটা দায়িত্ব যে আমাকে ভোট দিতে হবে, এই ভাবনাটা জাগানো উচিত। হিন্দুদের মধ্যে এটা একটু কম আছে। ভারতীয় জনতা পার্টি তার যে পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডাতেও হিন্দু এবং হিন্দুত্বের সংকটের কথা রয়েছে। হিন্দু মুসলিম এসব বুঝি না, আমরা মানুষ বুঝি। সেখানে জাতি, ধর্ম, ভাষা সবাইকে মিলে আমরা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই লক্ষ্যেই আমরা কাজ করব, সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস কাজ করে। কিন্তু উত্তরবঙ্গে তো মাত্র কয়েকটা আসন। বাংলায় পালাবদল করাতে হলে দক্ষিণবঙ্গে তৃণমূলের অনেকগুলি দুর্গে ধস নামাতে হবে। দক্ষিণবঙ্গে প্রচারকরা কি পথে নামবেন? দক্ষিণবঙ্গে কি হবে সংঘের কৌশল? উত্তর জানতে আগ্রহী রাজনৈতিক মহল। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা।